আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট এক্স আইআইটি এই সিরিজের আজকের এই প্রবলেমে। তো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটি শুরু করব। আমি বলেছিলাম তোমাদেরকে যে সবগুলো চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেলে আমি আবার প্রথম থেকে স্টার্ট করব। তো এই কারণেই আমি ভেক্টর থেকে আবার স্টার্ট করছি। তো ভেক্টর চ্যাপ্টারের আমাদের প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছি জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম প্র্যাকটিস প্রবলেমের একটা বই থেকে। এর কারণ আইআইটিতে এখন পর্যন্ত সেরকম ভালো মানের কোনো প্রশ্ন দেখলাম না শুধুমাত্র ভেক্টরের উপরে। মানে ভেক্টরের সাথে কম্বাইন করে অন্যান্য চ্যাপ্টারের সাথে অনেক প্রশ্ন এসেছে, বাট শুধুমাত্র ভেক্টরকে কেন্দ্র করে সেরকম প্রশ্ন আসেনি। এ কারণে তাদের যে প্র্যাকটিস প্রবলেমের বই আছে, তো সেখান থেকে আমি একটা প্রশ্ন নিয়েছি। খুবই সিম্পল প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আসলে তোমরাও আগে করে এসেছো, এবং এই টাইপের সিম্পল প্রবলেমই আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলোকে আসার মতো। তো আজকে যে প্রবলেমটা সেটি নদী এবং নৌকা সংক্রান্ত, যেটা আমরা সাধারণত করি যে নৌকার বেগ কত হবে। একটা যদি স্রোতযুক্ত একটা নদী থাকে, সেখানে যদি একটা নৌকা চলে, তাহলে এপার থেকে ওপারে যেতে কত সময় লাগবে, কি কত কোণে যেতে হবে, তারপর সে ওপারে গেলে সে কি একেবারে অপর বিন্দুতে পৌঁছাবে নাকি একটু সরে গিয়ে পৌঁছাবে। তো এই টাইপের জিনিসগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা একেবারে বেসিক থেকে যাব না, কারণ আমি ধারণা করি যে এতটুক এখান পর্যন্ত এই ভিডিও যারা দেখতে এসেছো তারা ভেক্টর সম্পর্কে মোটামুটি বইয়ের যা যা আইডিয়া আছে সেগুলো তোমরা অলরেডি জানো। এরপরে আমি জিনিসগুলো আজকের ম্যাথের জন্য যেটা যেটা লাগবে সেটা সহজ উপায়ে বোঝানোর ট্রাই করব। তো এটা একটা নদীর কথা বলা হয়েছে। একটা নদী আছে, সেই নদীতে এ বিন্দু থেকে একজন সে যেতে চাচ্ছে অপর পারে, বাট ঠিক অপর বিন্দুতে যেতে চাচ্ছে না, বরং অপর বিন্দু থেকে 400 মিটার দূরত্বে সি বিন্দুতে যেতে চায়। আমি কল্পনা করে নিই স্রোতের দিক এই ডিরেকশনে, ঠিক আছে? স্রোত এই ডিরেকশনে ফ্লো করছে। সে নদীর এই প্রান্তে এ বিন্দুতে দাঁড়িয়ে আছে। এই প্রান্ত থেকে সে চাচ্ছে যেটা সেটা অপর যে প্রান্ত আছে ঠিক বি বিন্দু, এই বি বিন্দু থেকে 400 মিটার দূরত্বে স্রোতের দিকে সে একটা ডিরেকশনে যেতে চায়। তাহলে এর জন্য তাকে কত কোণে নৌকাটি চালনা করতে হবে, তো সেটা আমাকে বের করতে হয়েছে। এই যে থিটা এর মানটা, এই থিটার মানটা কত, এর জন্য তোমার কাছে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেয়া, সেটা এই যে নদীর যে প্রস্থটা, এই টোটাল প্রস্থটা কত, 400 মিটার। তো এটাও 400 মিটার, এটাও 400 মিটার। আমাকে সেখান থেকে এই কন্ডিশনগুলো থেকে বের করতে হবে যে এ থেকে যদি আমি লব্ধি বরাবর অর্থাৎ সি বরাবর যেতে চাই, তাহলে আমাকে কত কোণে রওনা দিতে হবে সেই জিনিসটা। তো চলো একবার প্রশ্নটা দেখে নেই, দেন এটা নিয়ে একটু ডিসকাস করি। প্রশ্নটাতে বলা আছে, একটু খেয়াল করো, এ রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ 1 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই যে নদী আছে, এই নদীতে যে স্রোতের যে বেগটা সেটা 1 কিলোমিটার পার আওয়ার। এ সুইমার ওয়ান্টস টু গো টু পয়েন্ট সি। সুইমার সে এই জায়গায় দাঁড়িয়ে আছে, সে এই জায়গা থেকে সি বিন্দুতে যেতে চায়। ফ্রম এ অর্থাৎ এ বিন্দু থেকে সে সি বিন্দুতে যেতে চায়। হি সুইমস উইথ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। তার যে স্পিডটা, সে যে এখান থেকে ওই বিন্দুতে যেতে চায়, তার জন্য সে যে স্পিডে রওনা দিয়েছে সে 5 কিলোমিটার পার আওয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল থেটা উইথ রেসপেক্ট টু দ্য রিভার ফ্লো। অর্থাৎ এই যে থেটা কোণটা, সেটা রিভারের যে ফ্লোটা আছে, স্রোতের যে বেগটা, তার সাথে কত কোণে সে রওনা দিয়েছে সেটা বলা আছে, সেটা থেটা কোণে। প্রশ্নে এ বি এবং বিসি বিন্দুর ভ্যালু দেওয়া আছে যে এ বি আর বিসি যদি সমান হয় এবং উভয় যদি 400 মিটার দৈর্ঘ্যের হয়, তাহলে আমাকে বের করতে হবে যে এই যে থেটা অ্যাঙ্গেলটা কত, একটা হোয়াট অ্যাঙ্গেল উইথ দ্য রিভার ব্যাঙ্ক শুড দ্য সুইমার সুইম। এই সুইমারটাকে কত কোণে রওনা দিলে সে আলটিমেটলি সেই জায়গায় পৌঁছাবে। তাহলে অবশ্যই আমরা জানি সে যেহেতু সি বিন্দুতে পৌঁছাতে চাচ্ছে স্রোতের ডিরেকশনে, তাহলে অবশ্যই তাকে এদিক দিয়ে রওনা দিলে হবে না, কারণ তাকে মাঝামাঝি কোথাও দিয়ে, হয়তো বা লম্বা হতে পারে, এপাশে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে হোক না কেন তাকে একটা দিকে রওনা দিতে হবে, যাতে করে স্রোতের কারণে বেঁকে গিয়ে ফাইনালি সে এই পথ বরাবর যেতে পারে। এটা আমাদের মেন জিনিস। কারণ যেহেতু স্রোতের একটা বেগ আছে, তো তুমি যদি সেম ডিরেকশনে বেগটা দিতে, অর্থাৎ সে যদি এই ডিরেকশনেই ডিরেক্ট যেত, সরি, সে যদি এই ডিরেকশনে ডিরেক্ট যেত, তাহলে কিন্তু সে আলটিমেটলি সি বিন্দুতে পৌঁছাতে পারতো না, কারণ স্রোতের বেগ তাকে বাধা দিত। বাধা দিয়ে করতো কি, আলটিমেটলি এদিক দিয়ে না গিয়ে সে আরেকটু বেঁকে এই দিক দিয়ে কোথাও যেত। তাহলে ঘটনাটা খেয়াল করো, যদি এরকম হয়
যে সে একটা থেকে অন্য জায়গায় যেতে যাচ্ছে এবং তার বেগের পাশাপাশি স্রোতেরও বেগ আছে, তাহলে আলটিমেটলি সে কিন্তু লব্ধি বেগ বরাবর অন্য একটা ডিরেকশনে মুভ করবে। এবং সেটাই এখানে হচ্ছে যে সে আসলে এ থেকে সি বিন্দুতে রওনা দিলে আসলে সি বিন্দুতে পৌঁছাতে পারতো না, বরং সি থেকে আরো ডানে সরে যাবে। তাহলে করতে হবে কি, তাকে সি বিন্দু বরাবর না গিয়ে তাকে একটু বাঁকা বাম দিকে হচ্ছে বেগে রওনা দিতে হবে, যাতে করে তার বেগ এবং স্রোতের বেগ মিলিত হয়ে আলটিমেটলি সি বরাবর কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, ঠিক আছে। তো এইটার জন্য আমাকে বের করতে হবে থিটার ভ্যালুটা কত। তো এখন থিটার ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে কিছু কনসেপ্ট ইউজ করব। যেহেতু এখানে হচ্ছে দুইটা মাত্রা আছে, এটা কিন্তু দ্বিমাত্রিক গতির উদাহরণ, তাই না? এটা হচ্ছে টু ডাইমেনশনাল একটা জিনিস। কিভাবে বুঝলাম? কারণ তার যে ডিরেকশনটা সেটা দুই দিক বরাবর কাজ করে, একটা হচ্ছে এই দিকে বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর। যেহেতু টু ডাইমেনশনাল, তাহলে আমাকে টু ডাইমেনশনাল যে কোনো হচ্ছে কেসে আমাদের যে গতির যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে একবার এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করা লাগে, একবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করা লাগে। এ কারণে আমি সেটাই করব যে আমি যেহেতু এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে চাচ্ছি, তাহলে এ থেকে সি বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাচ্ছি সেটা আমার প্রথমত বের করতে হবে। তো এক্স অক্ষ বরাবর আমি যাচ্ছি কত, দেখো তো। তুমি যখন এ বিন্দুতে ছিলে তখন তুমি রওনা দিলে এদিকে, এদিকে যাওয়ার পরে তুমি আলটিমেটলি এই এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর সরে গিয়ে সি বিন্দুতে আসছো, তাই না? তাহলে তোমার এক্স অক্ষ বরাবর সরণটা কতটুকু? আলটিমেটলি এই পাশ বরাবর যদি আমি হিসাব করি তাহলে এতটুকু হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর সরণ। আর তুমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলে? এই নদীর প্রস্থ বরাবর তুমি এখানে ছিলে, তুমি আলটিমেটলি এইদিকে চলে গেলে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর তোমার সরণটা এরকম। তাহলে এই জিনিসটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করি, ঠিক আছে, যে এইটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি বা এটা হচ্ছে আমার লব্ধি যে সরণ সেটা, এই লব্ধি সরণ ঘটানোর জন্য আমার এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু এবং আমার ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু। এক্স অক্ষ বরাবর সরণটাকে আমরা কল্পনা করে নিই হচ্ছে এক্স নামে এবং ওয়াই অক্ষ বরাবর সরণটাকে আমরা ডি নামে উল্লেখ করি, কারণ এটা হচ্ছে ইয়েটা দেওয়া আছে, ডিস্টেন্সটা, এটা যে তোমার হচ্ছে উইথটা এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা ডি নামে কল্পনা করি। তো আমার টার্গেট হচ্ছে এই এক্স এবং ডি, এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর জন্য যে যে সূত্র আমরা গতিসূত্র থেকে জানি সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করা। তো গতিসূত্র থেকে এমন কি সূত্র জানি যে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বেগে চলে, তো নির্দিষ্ট বেগে চলার জন্য সে কত দূরত্ব অতিক্রম করবে তার জন্য সমবেগের একটা সূত্র জানা আছে আমাদের, তাই না? সেটা হচ্ছে এস সমান ভিটি। এই সূত্র কখন অ্যাপ্লিকেবল? সমবেগের সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল তখন বস্তুটার বেগ সবসময় কনস্ট্যান্ট থাকে, তার কোনো ত্বরণ থাকে না, মন্দন থাকে না, কিছু থাকে না। এই প্রশ্নে কি ত্বরণের কথা বলা আছে? যে যে সুইমারটি আছে সেই সুইমার কিন্তু কখনো কিন্তু ত্বরণে যাচ্ছে না বা মন্দনে যাচ্ছে না, আমাকে কনস্ট্যান্ট একটা ভেলোসিটির মান দেয়া, সেটা কত? 5 কিলোমিটার/আওয়ার। তার মানে এই যে সুইমার হচ্ছে রওনা দিচ্ছে, সে সমবেগে যাচ্ছে, এটা আমি কিন্তু কল্পনা করেই ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারি। তো সমবেগে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বললি, যে সমবেগে যাওয়ার ক্ষেত্রে তার জন্য আমরা চাইলেই এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, সমবেগের সূত্র। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি, পরবর্তীতে ইউজ করবো এস সমান ভিটি, এই সূত্র আমি অ্যাপ্লাই করবো এখন। এখন কখন কখন কিভাবে অ্যাপ্লাই করব? যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, তোমরা হচ্ছে প্রাস যারা পড়েছো তারা দেখেছো যে দ্বিমাত্রিক গতিতে আমরা এক্স অক্ষ বরাবর একবার সূত্রটা অ্যাপ্লাই করি আর একবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করি। তো সেম সূত্র আমি হচ্ছে দুই বরাবর অ্যাপ্লাই করব, কারণ দুইটা আমার ডিস্টেন্স দেয়া আছে। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করি সূত্রটা, দেখো তো, এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস। তো যখন আমি এক্স অক্ষ বরাবর সূত্রটাকে অ্যাপ্লাই করব তখন কি আসবে, যে এক্স অক্ষ বরাবর দূরত্ব সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু এক্স অক্ষ বরাবর টাইম। আলটিমেটলি একটু ভুল জিনিস বললাম, কারণ টাইম কিন্তু অক্ষরের উপর ডিপেন্ডেন্ট না। এস হচ্ছে সরণ, ভি হচ্ছে বেগ, এই দুইটাই কিন্তু যেটা ভেক্টর রাশি, তো সেটা কিন্তু অক্ষ ভেদে চেঞ্জ হতে পারে, কারণ ভেক্টর রাশি কিন্তু ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট। বাট টি যেটা, সেটা কিন্তু ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট না, কারণ এটা স্কেলার রাশি। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর এই সূত্রটিকে লিখি, দেখতে কিরকম হবে? এক্স অক্ষ বরাবর সূত্রটা দেখতে হবে এস এক্স ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি। টি এক্স বলার দরকার আছে? অবশ্যই না, কারণ টি এক্স বলি বা টি ওয়াই বলি সব কিন্তু সেম জিনিস। আলটিমেটলি এটা ভেক্টর রাশি না, অক্ষের উপর ডিপেন্ড করে না, ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। তো এক্স অক্ষ বরাবর যখন আমি সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা। তাহলে এক্স অক্ষ বরাবর সরণটাকে তো আমি এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর সরণটাকে আমি বলতে পারি এক্স। এস এক্স এর পরিবর্তে আমি এক্স লিখলাম, কারণ হচ্ছে এই দূরত্বটাকে আমি এক্স ধরে নিয়েছি। এরপর হচ্ছে ভিটা হচ্ছে মেইন সমস্যা এখানে।
কারণ আমার এখানে দুইটা বেগ কাজ করছে, একটা হচ্ছে স্রোতের নিজস্ব বেগ আছে, এর পাশাপাশি এখানে কিন্তু যে সুইমার আছে তারও কিন্তু একটা বেগ আছে। তো আমি কল্পনা করে নিই, ডিরেকশন তো আমার কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে এই দিক বরাবর স্রোতটা হচ্ছে ফ্লো করছে, তাহলে এই ডিরেকশন বরাবর আমি যে স্রোতের বেগটা এটাকে ইউ ধরে নেই, আর আমার যে হচ্ছে সুইমারের বেগ, সেই সুইমারের বেগটা ডিরেকশন এই হলুদ কালার দিয়ে বোঝানো হচ্ছে, তো এটা হচ্ছে তোমার ভি। তাহলে তুমি সুইমারের বেগটা হচ্ছে এই দিক বরাবর কাজ করে, আর তোমার স্রোতের বেগটা হচ্ছে এই দিকে বরাবর কাজ করে। এখন প্রশ্ন আসে, তাহলে এই দুইজনের মধ্যে কার কার বেগটা এক্স অক্ষ বরাবর কাজ করছে? একটা তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে ইউটা একদম পিওরলি এক্স অক্ষ বরাবর কাজ করে, বাট ভি যেটা সেটা কিন্তু এক্স অক্ষ বরাবরও কাজ করছে না ডিরেক্টলি, আবার ওয়াই অক্ষ বরাবরও কাজ করছে না, মাঝামাঝি কোথাও দিয়ে কাজ করছে। তো আমরা ভেক্টরের যে উপাংশ সূত্র আছে সেই উপাংশ সূত্র থেকে একটা জিনিস জানি, যে কখনো যদি একটা ভেক্টর রাশির দুইটা দিক বরাবর কাজ করে তাহলে সেটাকে আমি উপাংশে লম্বাংশে বিভক্ত করতে পারি, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ নিতে পারি, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিতে পারি। তাহলে এই যে ভি যে ভেক্টরটা আছে বা ভি যে বেগটা আছে, এই বেগটা কিন্তু থিটা কোণে এক্স অক্ষের সাথে আছে। তাহলে আমি যদি ভি এর দুইটা উপাংশ বের করি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে সেটা কিভাবে লিখতে পারবো? তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে থেটা, তার মানে এক্স অক্ষ বরাবর এর উপাংশটা হবে ভি কস থেটা। অবশ্যই, কারণ এক্স অক্ষ বরাবর থেটা যার সাথে থাকে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর আনুভূমিক উপাংশ সবসময় কস থেটা হয়। আর এটা হচ্ছে আমার উল্লম্ব উপাংশ, ভি অক্ষের সাথে ভি এর সাথে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই ডিরেকশন বরাবর, যেহেতু উপরে না লিখি নিচে লিখি, ওয়াই অক্ষ বরাবর যে হচ্ছে উপাংশটা সেটা হবে কি তাহলে ভি সাইন থিটা। এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো তোমরা, যে যখন তুমি এক্স অক্ষ বরাবর হচ্ছে বেগটা নিচ্ছ, তখন এখানে দুইটা বেগ কিন্তু এখন এক্স অক্ষ বরাবর কাজ করছে। এটা কি? স্রোতের নিজস্ব বেগ, স্রোতটা তো আগে থেকেই সম্পূর্ণ এক্স অক্ষ বরাবরই কাজ করছিল। এখন সুইমারের কিন্তু টোটাল বেগের একটা উপাংশ, আনুভূমিক যেটা উপাংশ ভি কস থেটা, সেটা কিন্তু এখন এক্স অক্ষ বরাবর কাজ করছে। বাট এর যে হচ্ছে ভি সাইন থিটা পোর্শনটা সেটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তো আমি যে এখানে সূত্রটা বললাম, যে প্রথমত ওই যে এস সমান ভিটি এই সূত্রটা আছে সেটা আমি এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, তখন সূত্রটা কি হলো? এস এক্স ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি। তো এস এক্স এর পরিবর্তে আমি সরণটাকে যেহেতু এক্স নাম দিয়েছি এ কারণে এক্স বসালাম। এখন ভি এর পরিবর্তে কি বসাবো? ভি এর পরিবর্তে বসাবো সেটাই যে এখানে যতগুলাই বেগ থাকুক না কেন, এই বেগগুলোর মধ্যে কোন বেগটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এখানে দেখো দুইটা বেগ কিন্তু এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, একটা হচ্ছে ইউ স্রোতের বেগটা সম্পূর্ণ, আর সুইমারের কস থিটা উপাংশ। তার মানে আমি যে ভি এক্স লিখবো, অ্যাকচুয়ালি ভি এক্স সমান এখান থেকে আমি লিখে দিতে পারি যে ভি এক্স ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ইউ প্লাস ভি কস থিটা। তাহলে ইউ প্লাস ভি কস থিটা এটা হচ্ছে আমার ভি এক্স। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর তাহলে কতটুকু কাজ করে? তাহলে সেটাকে আমি বলতে পারি ভি ওয়াই, এটা সমান আমি লিখতে পারি শুধুমাত্র ভি সাইন থিটা, কারণ ইউ এর কোনো অংশ কিন্তু ওয়াই অক্ষ বরাবর নাই। তাহলে ভি সাইন থিটা, তাহলে এই যে সূত্র দুইটা এইটাকে আমি হচ্ছে অ্যাপ্লাই করবো এখানে। কিভাবে লিখবো এখন দেখো, তাহলে ভি এক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা, ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি। তো এই যে জিনিসটা আছে এটাকে আমি করবো কি, একটা হচ্ছে সমীকরণ আকারে রেখে দিব। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ আকারে রেখে দিই, কারণ অনেক কিছুর ভ্যালু আমি জানি না, বিশেষ করে থিটার মান তো বের করতে বলেছে, টাইমের মান জানি না, ইউ এবং ভি এর মান জানা আছে, এক্স এর মান জানা আছে, আমি পরবর্তীতে বসাবো একটু পরে। দেখো, সেম ভাবে আমি যদি সেম সূত্রটা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে কি আসবে? আবার আগের মতোই আসবে, এখন আসবে হচ্ছে এস সমান ভিটি, বাট এটা লিখবো আমি এস ওয়াই সমান ভি ওয়াই ইন্টু টি। অবশ্যই টি এর এখানে ওয়াই লেখা যাবে না। তো আমি এস ওয়াই সমান কি বলবো? ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা আছে সেটা লিখবো। ওয়াই অক্ষ বরাবর দূরত্বটাকে আমি কি ধরেছি? ডি ধরেছি। তার মানে এস ওয়াই এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডি সমান ভি ওয়াই। ভি ওয়াই এর পরিবর্তে লিখবো অবশ্যই ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে দেখো টি এর একটা ভ্যালু পাওয়া যাবে, দেখে বোঝা যাচ্ছে টি এর একটা ভ্যালু পাওয়া যাবে। তো এখান থেকে আমি টি সমান কি বলতে পারি? টি সমান বলতে পারি ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝালাম, বাট অ্যাকচুয়ালি এই সূত্র তোমরা আগে থেকেই জানো, তোমরা যারা ভেক্টর পড়ে এসেছো, এই নদী নৌকার ম্যাথে কিন্তু এই সূত্রটা
বইয়েই প্রমাণ করা আছে যে কিভাবে তুমি শুধুমাত্র নদীর প্রস্থ এবং বেগ এবং কোণটা জানলে সেখান থেকে টাইমের ভ্যালুটা বের করতে পারো, যে এ পাশ থেকে অপর পাশে যেতে কত সময় লাগবে। সেটা কিন্তু এই সূত্রটাই, টি সমান ডি বাই ভি সাইন থিটা। এখানে থিটাটা কি হচ্ছে? থিটাটা হচ্ছে সুইমার যেদিকে রওনা দিবে তার সাথে স্রোতের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা। তাহলে এটা হচ্ছে আমি একটা সূত্র বলতে পারি, এবং এই যে সূত্রটা আছে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। তো এখন দেখো এই যে টি এর যে ভ্যালুটা আসলো, এই টি এর ভ্যালুটা কিন্তু আমি চাইলেই 1 নম্বরের এই জায়গায় বসাতে পারি, তাহলে হচ্ছে সমাধান করলেই আশা করি হয়ে যাবে। তাহলে এক্স সমান কি ছিল? ইউ প্লাস ভি কস থিটা। লিখি এখন, এক্স সমান ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি। এখানে টি এর জায়গায় কি বসাবো? টি এর জায়গায় বসাবো এই যে টি এর যে ভ্যালুটা ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা সেটা। তো এটা আসবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা, ভি সাইন থিটা। তোমাদের যদি কখনো এই টাইপের প্রশ্ন আসে, এই যে ইকুয়েশনটা, এটা একটা ইউনিভার্সাল ইকুয়েশন। এই ইকুয়েশন তুমি হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করার জন্য যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবে। সেটা থিটাটা এদিকে হোক, এদিকে হোক, এদিকে হোক, কোনো ম্যাটার করে না। যেদিকে হোক না কেন তুমি এই সূত্রটা সবসময় অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি বক্স করে দিলাম, যেটা যদি তোমরা মনে রাখো এই সূত্রটা, তাহলে হচ্ছে যে কোনো ম্যাথ হচ্ছে এক লাইনে তোমরা করতে পারবা, ঠিক আছে? বাট আসলে মুখস্থ করার জিনিস না, এইসব জিনিস আসলে বোঝার জিনিস। তো আমি রেকমেন্ড করবো মুখস্থ না করে একটু জিনিসটাকে বোঝা, যাতে করে চিত্র থেকে তোমরা নিজেই হচ্ছে এক লাইনে এই সূত্রটা বানাতে পারো, ঠিক আছে? এখন দেখো আমি করব কি, এখন আমি ভ্যালু বসাবো, ভ্যালু পুট করব এখানে। আমি থিটার মান বের করতে চাচ্ছি। তো এক্স এর ভ্যালু কি? এক্স তো এটা ছিল। আচ্ছা আমি একটু নোটের সাথে দিয়ে দিই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি ছিল। তাহলে এক্স এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে 400। তো মিটারে বসা যাবে না, কারণ হচ্ছে এই যে ভ্যালুগুলো এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে দেয়া। আমি এক কাজ করব, এই যে এবি আর বিসি যেটা 400 মিটার দেয়া ছিল, এটাকে আমি 0.4 কিলোমিটার লিখে দিই। মানে সবগুলো একই এককে নিয়ে আসা। অথবা তুমি ওটা করতে পারতা যে দুইটা বেগ যেটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে মিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারতা, একটা করলেই হয়। আমি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইজিয়ার হবে আমার জন্য, এখানে এটা হচ্ছে 0.4 কিলোমিটার লিখলাম। তাহলে আমি এক্স এর পরিবর্তে লিখবো কি 0.4। আমি কিলোমিটার পার আওয়ারে সব কিছু লিখছি, তো এটা হচ্ছে এত কিলোমিটার প্লাস ইউ। ইউ মানে কি? স্রোতের বেগ। স্রোতের বেগ বলা ছিল 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ভি হচ্ছে তোমার 5 কস থেটা ইন্টু ডি। ডি কত? ডি হচ্ছে আবার 0.4, 0.4 ডিভাইড বাই ভি সাইন থিটা। ভি হচ্ছে আবার 5 সাইন থিটা। আমি যেটা করতে পারি এখন, এখান থেকে এখন দুইটা জিনিস কেটে চলে যাবে। দেখো এই 0.4 তুমি ফেলে দিতে পারো, তাহলে এখানে 1 চলে আসতেছে। আর আর যদি গুণ করো, আর আর গুণ করলে কত আসবে? আর আর গুণ করলে এ পাশে আসবে হচ্ছে 5 সাইন থিটা, এ পাশে হচ্ছে 1 প্লাস 5 কস থিটা। তাহলে এটা লিখে রাখি, 1 প্লাস 5 cos theta equals to 5 sin theta। আমাকে করতে হবে যেটা, এখান থেকে এটাকে সমাধান করে থিটার মানটা বের করতে হবে, এটাই তো আমার প্রশ্ন। এখন ডিরেক্ট থিটার মান তো বের করা যাচ্ছে না, এই কারণে একটা আমি কাজ করব। সেই কাজটা কি? এই কাজটা হচ্ছে আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে একটা কিছু হতে পারে, আমি পরের পেজে লিখি 1 প্লাস 5 cos theta 5 sin theta। তাহলে এটা লিখবো হচ্ছে 1 প্লাস 5 cos theta 5 sin theta। আমি করব কি, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে হয়তো বা কিছু সমাধান হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইকুয়েশন, উভয় পক্ষকে বর্গ করলাম, করলে এখানে কি আসে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab মানে 1 ইন্টু 5 মানে 10 cos theta প্লাস 5 cos theta এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ 25 cos স্কোয়ার থিটা। একই রকম ভাবে পাশে কি আসবে? 25 sin স্কোয়ার থিটা আসবে, 25 sin স্কোয়ার থিটা। তো সবগুলোকে আমি হয়তোবা সাইন অথবা কসে কনভার্ট করব, কারণ আমি সাইন এবং কস একসাথে থাকলে সমাধানটা করতে আমার একটু টাফ হবে। তো বেটার হচ্ছে সাইন গুলোকে কসে অথবা কস গুলোকে সাইনে কনভার্ট করা। তো এখানে যেহেতু কস গুলাই বেশি, সাইন কম, তাহলে আমি কাজ করি সাইনটা কি হচ্ছে কসে কনভার্ট করব। তো এই কসটাকে এভাবে রেখে দিই, এটা হুবহু থাক এখানে। আর এই সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখব 1 মাইনাস কস স্কয়ার থিটা।
লিখতেই পারি আমি, তাই না? এখন করবো যেটা, সেটা হচ্ছে এই পাশে সব ট্রান্সফার করবো, সব কিছুকে সমানের পাশে নিয়ে আসবো। একবারে যোগ করে দাও, কত আসে? এটা 25 cos স্কয়ার থিটা, আর এখানে -25 cos স্কয়ার থিটা সমান আসবে, ট্রান্সফার করলে 50 আসবে। তাহলে 50 cos স্কয়ার থিটা। cos থিটা কয়টা আসে? এটা হচ্ছে 10 cos থিটা আগে থেকে ছিল, তাহলে এটা হচ্ছে 10 cos থিটা। 10 cos থিটা, সরি সমান হবে না, তাহলে এটা গেল, এটা গেল, এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 1, তাহলে -24 আসবে। -24 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা আছে, আমার কাজ হচ্ছে এখন এই সমীকরণকে সমাধান করা। এটা তোমরা ক্যালকুলেটরই করতে পারবে, তাই তো? cos থিটাকে x কল্পনা করো, তাহলে x কল্পনা করলে ইকুয়েশনে কেমন দাঁড়াচ্ছে? 50x স্কয়ার প্লাস 10x মাইনাস 24 ইকুয়ালস টু 0। ক্যালকুলেটরে বসাও, সমাধান চলে আসবে। x এর ভ্যালু দুইটা মান পাওয়া যাবে অবশ্যই, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ। আমি একটু ক্যালকুলেটরে করে ফেলি, করে তোমাদেরকে জানাচ্ছি যে কত আসছে আমার। এটা হচ্ছে 50 10 মাইনাস 24 মাইনাস 0.8 0.6। তাহলে এখান থেকে আমার সমাধান করার পর ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার করে করবা, করে হচ্ছে এখান থেকে cos থিটা আমার আসলো, cos থিটা সমান -0.8 একটা আর 0.6 একটা, তাহলে দুইটা ভ্যালু থেকে দুইটা আনসার আসা উচিত। তাহলে 0.8 একটা, 0.6 একটা, তাহলে দেখি cos থিটা সমান যদি -0.8 হয়, তাহলে থিটা সমান কত হবে? cos ইনভার্স -0.8, এটা একটা হবে। আর একটা এই পাশে দেখি, cos থিটা সমান হচ্ছে 0.6, তাহলে এখান থেকে থিটা সমান আসবে cos ইনভার্স 0.6। আমাকে করতে হবে যেটা, সেটা একটু সমাধান করতে হবে এখানে। একটু দেখি cos ইনভার্স 0.8 এর ভ্যালু কত আসে। cos ইনভার্স -0.8, এটা আসে 143.13, 143.13 ডিগ্রি। আর এটা আসে হচ্ছে cos ইনভার্স 0.6, 53.13। তোমাদের কাছে প্রশ্ন, আনসার তো দুইটা আসলো, আনসার কি দুইটাই হবে নাকি একটা হবে? এবং এর পিছনের ব্যাখ্যাটা কি? এর পিছনের ব্যাখ্যাটা হচ্ছে আমার বলা দরকার আছে, তোমার বের করতে পারবে। দেখো তো, একটা হচ্ছে 143.13, একটা হচ্ছে 50.13, এই দুইটা ভ্যালু দেয়া আছে। চিত্র দেখে অনেকটা আইডিয়া করা আছে, বাট চিত্র দেখে কখনো আমরা হচ্ছে আনসার বলবো না, কারণ চিত্র তো ওরা আন্দাজে এখানে দিয়েছে, এটা তো এই পাশে দিতে পারতো, তাহলে কি আনসার কি 153 হতো? তা না। দেখো একটু খেয়াল করো, আনসার দুইটাই আসে, ম্যাথমেটিক্যালি দুইটাই ট্রু, বাট একটা হচ্ছে এই ক্ষেত্রে ট্রু না। কেন এরকম তাহলে আসছে একটা, মানে আনসার তো একটাই আসা উচিত ছিল, বাট আনসার দুইটা আসছে কেন? খেয়াল করো, তোমরা যারা হচ্ছে ত্রিকোণমিতির চ্যাপ্টার পড়েছো সেকেন্ড পেপার বইয়ে, ম্যাথ সেকেন্ড পেপার বইয়ে, ইনভার্স ত্রিকোণমিতির ঠিক পরের চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণ সমাধানের চ্যাপ্টার। ওখানে একটা জিনিস তোমরা শিখেছো হয়তোবা, যে কোনো একটা সমীকরণকে সমাধান করার উদ্দেশ্যে আমি যদি সেখানে উভয় পক্ষকে স্কয়ার করি, স্কয়ার করার জন্য যেই সমীকরণ থেকে একটা ভ্যালু আসতো, সেখান থেকে পরবর্তীতে দুইটা ভ্যালু পাওয়া যায়। আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা, একটু পরের পেজে একটু ব্যাখ্যা করি। ফিজিক্স পড়তে এসে একটু ম্যাথ শিখে নিই, নর্মাল, ঠিক আছে? মনে করো তোমাকে বলা হচ্ছে যে এক্স সমান এক্স প্লাস 1 ইকুয়ালস টু 3। এখান থেকে বললো যে এক্স এর ভ্যালুটা বের করো, বের করে আমাকে বলো যে এক্স এর ভ্যালুটা কত আসে। ওকে, তো এটা ভ্যালু বের করার জন্য আমি কিভাবে করতে পারি? হয় ডিরেক্ট করতে পারি, এক্স সমান 3 মাইনাস 1 মানে 2 অবশ্যই। এটা আবার কি কঠিন জিনিস? বাট আমি করলাম কি, মনে করো যে আমাকে ডিরেক্ট আনসারটা বের করতে আমার একটু কষ্ট হচ্ছে, বা আমি বের করতে পারছি না, যেটা আমার আজকের ইকুয়েশনে হয়েছিল, যে ডিরেক্ট আসলে বের করা যাচ্ছিল না, কস থিটা সাইন থিটা দুটো একসাথে আছে, এ কারণে আমি স্কয়ারের সাহায্য নিলাম। প্রশ্নটা দেখো, যদি আমি এখানে স্কয়ারের সাহায্য নিই, ঘটনাটা কি দাঁড়াবে? আমি ডিরেক্ট সমাধান না করে এখন আমি উভয় পক্ষকে স্কয়ার করে একই সমাধানটা করার ট্রাই করব। খেয়াল করো তো কি আসে,
এটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে এ পাশে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এ পাশে হচ্ছে আসবে 9। তাহলে এ পাশে যদি ট্রান্সফার করো এটাকে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তাই না? এরকম কিছু আসছে। এখন দেখো এইটাকে তুমি যদি সমাধান করতে কি জিনিস আসতো, যখন তুমি এই ইকুয়েশনটাকে স্কোয়ার করে এখন তুমি সমাধান করতে যাচ্ছ, তখন এইটাকে যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো দেখবে যে এখান থেকে এক্স এর দুইটা মান আসছে। আর তাহলে কি দুইটাই কি কারেক্ট? প্রশ্ন হচ্ছে দুইটা কি কারেক্ট কিনা। তো এটা আমরা দেখি একটু যে কত আনসার বের হয়, এটা একটু বুঝলে জিনিসটা ইজিয়ার হবে যে এখানে কত আনসার বের হচ্ছে আমার। আমি একটু ক্যালকুলেটর দিয়ে এইটাকে সলভ করি, এটা দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে আমি চাইলে ক্যালকুলেটর সলভ করতে পারবো। তো এক্স এর তোমার হচ্ছে 1 1 2 মাইনাস 8। তো সমাধান করার পর আসলো কি একটা -4 একটা 2। তো এক্স এর ভ্যালু আসলো একটা -4, এটা হচ্ছে 2। খুবই সিম্পল একটা তোমাকে সমীকরণ দিয়েছিলাম আমি, যেটাকে স্কোয়ার না করে তুমি সমাধান করতে পারছিলে বলে এখান থেকে এক্স এর ভ্যালু 2 আসছে। একই সমীকরণকে আমি উভয় পক্ষকে স্কোয়ার করার পরে দেখা যাচ্ছে যে সমীকরণে এক্সট্রা একটা মান ঢুকে গেছে। এই সমীকরণের কিন্তু অ্যাকচুয়াল আনসার এক্স ইকুয়ালস টু 2, এটাই কিন্তু এখানে, বাট স্কোয়ার করার কারণে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণে রূপান্তর হয়ে গেল, এ কারণে একটা তোমার এক্সট্রা চলে আসবে, যেটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ট্রু। এক্সট্রা এটা ম্যাথমেটিক্যালি ট্রু, আমি কিন্তু কোথাও কিন্তু ম্যাথে ভুল করিনি। ম্যাথমেটিক্যালি জিনিসটা ট্রু, বাট বাস্তবে যে ইকুয়েশন থেকে দেয়া ছিল তার এটা সমাধান না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি যদি -4 এক্স এর জায়গায় বসাতাম, কত আসে দেখো তো, -4 প্লাস 1 ইকুয়ালস টু কি 3 হয়? -3 হয়ে যায়। তার মানে যখন তুমি শুদ্ধি পরীক্ষা করতে যাবে তখন তুমি দেখতে পাবে যে শুদ্ধি পরীক্ষা করতে গিয়ে এই যে এক্স এর একটা এক্সট্রা একটা ভ্যালু চলে আসলো, এই এক্সট্রা ভ্যালুটা কিন্তু ওই ম্যাথে কোনো ভুল করেনি, বাট স্কোয়ার করার কারণে একই জিনিসটা সে হচ্ছে ডাবল করে নিয়েছে। যে জিনিসটাকে সে একটু আগে 3 ভাবছিল সেইটাকে এখন সে -3 করে দিয়েছে, কারণ 3 কে স্কোয়ার করলেও যা হয় -3 কে স্কোয়ার করলে কিন্তু সেম জিনিসই হয়। এ কারণে স্কোয়ার করার কারণে ইকুয়েশনে কিন্তু আরেকটা এক্সট্রা একটা ভ্যালু চলে আসতে পারে, যেটা হচ্ছে আমাদের প্রবলেমে এসেছে যে আমি এটাকে সমাধান করতে পারছিলাম না নর্মালি সমাধান করতে না আরো অনেকভাবে করা যেত হয়তোবা, স্কোয়ার না করেও হয়তোবা করার ওয়ে আছে, বাট স্কোয়ার না করে করার কারণে তোমার কিন্তু এক্সট্রা একটা ভ্যালু চলে এসেছে। বাট এই দুটার মধ্যে এক্সট্রা কোনটা এটা তোমাকে বুঝতে হবে। এটা তোমাকে বোঝার জন্য তোমার বেসিক মেইন ইকুয়েশনে যেতে হবে। এখান থেকে তোমাকে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি শুদ্ধি পরীক্ষাকে সমর্থন করে। কারণ শুদ্ধি পরীক্ষা দিয়েই তো আমি যাচাই করবো যে আমার যে আনসারটা বের হয়েছে এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট নাকি ইনকারেক্ট। তো শুদ্ধি পরীক্ষা করবো আমরা এখন। তো আমি একটু খুবই ছোট করে সিম্পলি করে ফেলি এখানে শুদ্ধি পরীক্ষাটা। এক্স সমান কি ছিল? ইউ প্লাস ভি কস থিটা ডিভাইডেড বাই ডি বাই ভি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করার ট্রাই করবো ওই থিটাটাকে বসিয়ে, যে অ্যাকচুয়ালি সে কি আসল ভ্যালু দেয় কিনা। তো দেখো এক্স সমান কি? এক্স সমান হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। এটা তোমাদের কাজ দিচ্ছি, আমি বলে দিচ্ছি কত বসাতে হবে। আমি ক্যালকুলেটরে একবার মানটা বসাবো। ইউ এর জায়গায় হচ্ছে ওই স্রোতের বেগ 1 ধরো, এখানে হচ্ছে 5 ধরো, কস থিটার পরিবর্তে এটা বসাও। ডি হচ্ছে 0.4, যেহেতু 400 মিটার 0.4 কিলোমিটার। ভি হচ্ছে আবার 5, থিটার জায়গায় হচ্ছে 143 বসাও। বসিয়ে দেখো এক্স এর মানটা কি এটা আসে কিনা। কারণ এক্স এর মান তো 400 মিটার আসা উচিত বা 0.4 কিলোমিটার আসা উচিত। যদি এটা আসে তাহলে ঠিক আছে, বাট যদি না আসে তার মানে অবশ্যই আমার আনসারে ম্যাথমেটিক্যালি ট্রু হওয়া সত্ত্বেও শুদ্ধি পরীক্ষাতে কিন্তু এটা মিলছে না। তো সেটা আমি করে দেখি একটু। 1 প্লাস ভি কস থিটা, ভি হচ্ছে 5 কস 143.13 ইন্টু ডি, ডি মানে 0.4 ডিভাইডেড বাই 0.4 0.4 ডিভাইডেড বাই ভি সাইন 143.13। দেখো এখানে ঝামেলাটা, যেখানে এক্স এর যে ভ্যালুটা আসছে আমার, এটা -0.4 আসছে, মানে যেখানে +0.4 আসার কথা ছিল সেটা হচ্ছে -0.4 আসছে, কারণ এটা হচ্ছে নেগেটিভ আসছে। এখন দেখো তুমি সেম জিনিস যদি এখানে অ্যাপ্লাই করো, এক্স সমান ইউ প্লাস ভি কস থিটা
ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। এখানে এখন সেম ইকুয়েশনটাতে থিটার জায়গায় এখন 53.13 বসাও। এটা আমি শিওর, 100% শিওর, ক্যালকুলেট করা লাগবে না আর। এটা 0.4 আসবে আনসার, 0.4 আসবে, কারণ এটাই তোমার আসলে রিয়েল আনসার। এটা এটা তোমার আনসার, বাট এটা তোমার আনসার না, এটা একটা এক্সট্রা জিনিস চলে এসেছে স্কোয়ার করার কারণে। আশা করি বোঝাতে পেরেছি ম্যাথমেটিক্যালি কেন জিনিসটা ট্রু না। আর এই জিনিসটা তো তোমাকে এটা আসলে এত টাইম পাবো না তুমি, এই প্রশ্ন সলভ করার জন্য 3 মিনিট টাইম পাবো তুমি। এত কিছু হচ্ছে মাথায় করতে হবে তোমাকে, তাড়াতাড়ি করতে হবে, ফাস্ট করতে হবে। তো এই জিনিসটা তোমাকে আগে থেকেই বুঝতে হবে যে আমি বোঝানোর জন্য এত ডিটেলসে করালাম, বাট তোমরা যারা ভেক্টর করেছো এই লাইনটা একবারে লেখা পসিবল। আমি বললাম এই লাইনটা এত কিছু করার দরকার নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দরকার নেই, তুমি একবারই করতে পারবে এটা। এই লাইনটা হুবহু লিখতে পারবা, ঠিক আছে? যে এক্স এর আমার এই বরাবর মান দরকার, তাহলে এক্স সমান ভিটি, তাহলে এই বরাবর বেগ কত, ইউ প্লাস ভি কস থিটা, তাহলে এটা হচ্ছে বেগের মান। আর টাইমের ভ্যালু কত, টাইমের ভ্যালু হচ্ছে প্রশ্নেই দেওয়া আছে ছিল ডি বাই ভি সাইন থিটা। শেষ। তাহলে এক্স সমান ভিটি দিয়ে এই লাইনটা হুবহু লিখবা, দেখে হচ্ছে এই এতটুকু সমাধান করবা, ক্যালকুলেটর ইউজ করবা, ইউজ করে দুইটা ভ্যালু বের হবে। দুইটা ভ্যালু বের হওয়ার পর তোমার জাস্ট চিন্তা করতে হবে যে কোনটা হচ্ছে আনসার। বাট দুইটাই কখনো আনসার হবে না। প্রশ্ন হচ্ছে তাহলে কি এটা কি কখনো আনসার হতো না? এই প্রবলেম হতো না, অন্য কোথাও হতো। কারণটা কি, খেয়াল করো, আমি যে 400 মিটার ধরেছি, আমার কিন্তু সব কিছু হিসাব নিকাশ করা হয়। গতিবিদ্যা বলো বা ভেক্টর বলো বা যে কোনো হচ্ছে মোশনের ইকুয়েশন, আমরা সবসময় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করি। এখন আমার প্রসঙ্গ কাঠামো কি, যেখান থেকে আমি স্টার্ট করেছি, যে এই বিন্দুটা আছে না, 17 স্টার্ট করেছে এই বিন্দু থেকে, এখান থেকে সে যাতায়াত স্টার্ট করেছে। তো ওর সাপেক্ষে ডান পাশে যে কোনো হচ্ছে দূরত্ব বা যে কোনো বেগ, যে কোনো কিছু হচ্ছে পজিটিভ, তার সাপেক্ষে বিপরীত দিকে যে কোনো কিছু হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে আমি 400 মিটারটা ধরেছি বা 0.4 কিলোমিটার, এটা কিন্তু ওর সাপেক্ষে ডান দিকে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ডান দিকে হওয়ার কারণে এটা কিন্তু আমার প্লাস 400 মিটার। বাট আমি যদি হচ্ছে ম্যাথটাতে আমি যদি এটা না চেয়ে এটা চাইতাম যে 400 মিটার এই দিকে না গিয়ে সে আসলে এই দিকে যেতে চায়, তাহলে আনসার তোমার এটা হতো আবার 143 ডিগ্রি। তখন আনসার হবে যখন এক্স এর ভ্যালু তুমি -0.4 চাও। -0.4 মানে কি, তুমি যদি এই বিন্দু থেকে মাইনাস দিকে, বিপরীত দিকে, অর্থাৎ তার প্রসঙ্গ কাঠামোর নেগেটিভ সাইডে যদি তুমি 400 মিটার যেতে চাও, তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তাকে কত কোণে রওনা দিতে হবে, তখন তাকে রওনা দিতে হবে অ্যাকচুয়ালি 143.13 ডিগ্রি কোণে। তাহলেই সে হয়তোবা বেঁকে বেঁকে ফাইনালি এই দিক বরাবর 400 মিটারে পৌঁছাবে। বাট আমার তো প্রশ্নটা চাইনি, আমার প্রশ্ন এটা চাইনি, আমার প্রশ্ন চেয়েছে এই দিক বরাবর, ডিরেকশনটা পজিটিভ দিক বরাবর। তাহলে পজিটিভ দিক বরাবরের জন্য তোমার আনসারটা হবে 53.13। আশা করি এখানে প্রবলেমটিতে মেন এই জিনিসটা বুঝতে পারা গেছে। প্রশ্নটা ইজি প্রশ্ন, আমি জাস্ট সলভ করে দিলেই হয়ে যেত, বাট আমার মনে হয়েছে তোমাদের এই সিম্পল সিম্পল জিনিসগুলো যেগুলো হচ্ছে ভুল হতে পারে সেগুলো ব্যাখ্যা করার দরকার, এই কারণে এটা আমি ব্যাখ্যা করলাম। তো এই হচ্ছে আজকের এই প্রবলেমটা। পরবর্তীতে আমরা আরও কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই সিরিজ থেকে কোনো উপকার পাচ্ছ কিনা। যদি উপকার পাও তাহলে কি লেভেলের উপকার পেয়েছো এখন পর্যন্ত, বা অ্যাডমিশন টেস্টের পরে আমাকে জানালেও হবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে এটা আমার স্টপ করে দেওয়া উচিত, তাহলে সেটাও আমাকে জানাতে পারো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে। আর এই যে ব্যাখ্যা করলাম এই প্রবলেমটা, এই প্রবলেমটাতে যে কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমরা হচ্ছে নতুন কোনো প্রশ্ন নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।